এখন সচরাচর সবারই বিজনেস কার্ডের দরকার হয়। তো একজন ভালো গ্রাফিক্স ডিজাইনারের বিজনেস কার্ড ডিজাইনটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা এমন একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো। তো বিজনেস কার্ডের ডিজাইন শিখতে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন। ইলাস্ট্রেটরের চতুর্থ ক্লাসে আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন শিখব, পাশাপাশি টুলসগুলোর ব্যবহারও দেখব। একটি বিজনেস কার্ড ডিজাইন করতে প্রথমে আমরা Adobe Illustrator সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তারপর আবার আগের মতো ফাইল থেকে নিউয়ে যাব অথবা কন্ট্রোল N প্রেস করলাম। এমন একটি ইন্টারফেস চলে আসলো। এখানে কাজের নামটা দিয়ে দিতে হবে। আমি এখানে কাজের নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে বিজনেস কার্ডের মাপটা দিতে হবে। প্রত্যেকটা ভালো গ্রাফিক্স ডিজাইনারের কাজ হচ্ছে কোনো কিছু ডিজাইন করার আগে সেই জিনিসটাকে স্কেল দিয়ে মেপে দেখা। তো আপনাদের বাসায় কোনো বিজনেস কার্ড থাকলে আপনারা সেটাকে স্কেল দিয়ে মেপে দেখবেন, তাহলে বিষয়টি আরো ভালোভাবে ক্লিয়ার হবে। একটা বিজনেস কার্ডের মাপ সাধারণত 3.25/2 অথবা 3.5/2 হয়ে থাকে। উইডথ হবে 3.5, হাইট হবে 2। আমি এখানে দিয়ে দিলাম। মাপের একক অবশ্যই ইঞ্চি থাকতে হবে। এখানে আর্টবোর্ড নিলাম দুইটি, যেহেতু সামন পাশ এবং পেছন পাশ দুই পাশে আমরা ডিজাইনটা করব। বিজনেস কার্ডের সামন পাশ এবং পেছন পাশ দুই পাশেই ব্লিড এমনই থাক। প্রত্যেকটা বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট হয়, তো এখানে আমি CMYK কালারটা চুজ করে দিলাম, ক্রিয়েট করলাম। আমাদের সামনে দুইটা আর্টবোর্ড চলে আসলো। প্রথমে আমি একটা ব্যাপার এখানে বলি, বিজনেস কার্ড ডিজাইন কেন করা হয়। বিজনেস কার্ড ডিজাইন করা হয় মূলত কাউকে ইনফরমেশন দেওয়ার জন্য। বিজনেস কার্ডে থাকে কোম্পানির নাম, ব্যক্তির পদ, তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি এইসব থাকে একটা বিজনেস কার্ডে। আমরা যেই মাপে বিজনেস কার্ড বানাবো সেই মাপে কিন্তু এই দুইটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে এই রেক্টেঙ্গল টুলটা নিয়ে নিলাম। তারপরে মাউসটাকে এভাবে ড্র্যাগ করে একটা শেপ নিয়ে নিলাম, রেক্টেঙ্গল শেপ। অথবা এই রেক্টেঙ্গল টুলটা নিয়ে মাউসটাকে যদি এভাবে বাইরে ক্লিক করি, এখানে মাপ চলে এসেছে। আমি বক্সটার মাপ কত দিব, বিজনেস কার্ডের মাপে বক্সটার মাপ দিয়ে দিলাম 3.5/2। ওকে করে দিলাম। এমন একটা বক্স চলে আসলো। এখন আমি ফিল কালার রাখতে চাচ্ছি না, ফিল কালার ধরে এখান থেকে অফ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই বক্সটাকে এই প্রথম আর্টবোর্ডের সাথে মিলাতে, অর্থাৎ এই বক্সটা যাতে প্রথম আর্টবোর্ডের উপরে চলে আসে। তাহলে আমি এখান থেকে বক্সটাকে সিলেক্ট করে নিলাম। উইন্ডোতে যে অ্যালাইনের একটা অপশন আছে, এই অ্যালাইন থেকে আমি এই আর্টবোর্ডটাকে এভাবে সিলেক্ট করে, এই বক্সটাকে এভাবে সিলেক্ট করে প্রথমে সেন্টার দিয়ে দিলাম। তারপর দেখা যাচ্ছে যে মাঝখানে চলে এসেছে সেন্টার দেওয়ার পর। তারপর যদি বটম দিয়ে দিই, এই যে ব্যাস নিচে চলে গেল। এখন আমি এই আর্টবোর্ডের জন্য আরেকটা বক্স নিব। তো আরেকটা বক্স না আর্ট করে এটাকে আমি অল্টার চেপে ধরে রেখে এভাবে মুভ করলাম। অল্টার চেপে এভাবে মুভ করলে জিনিসটা আবার কপি হয়ে গেল। যে কোনো জিনিসই আপনি যদি অল্টার চেপে ধরে এভাবে সরান অথবা টান দেন, তাহলে এটা কপি হয়ে যাবে। এখন আমি আবার এখান থেকে সেন্টার দিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে আগের আর্টবোর্ডটার কাছে আবার চলে যাচ্ছে। এই আর্টবোর্ডটা অ্যাক্টিভ নাই, আগের আর্টবোর্ডটা অ্যাক্টিভ আছে, তাই আগের আর্টবোর্ডটার কাছেই চলে যাচ্ছে। তো এই আর্টবোর্ডটাকে অ্যাক্টিভ করার জন্য এই যে সাইড দিয়ে দেখেন মাঝখানে কিন্তু কোনো কালো চিহ্ন নাই। এখন আমি যদি এই বক্সটার উপর এভাবে মাউসটাকে ড্র্যাগ করি, দেখা যাবে যে চারপাশে চিকন একটা কালো দাগ চলে আসছে। তার মানে এই আর্টবোর্ডটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি এই বক্সটাকে ধরে যদি সেন্টার করি, দেখা যাবে যে এই আর্টবোর্ডে চলে এসেছে। এবার বটম করে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপর আবার রেক্টেঙ্গল টুল নিয়ে এখান থেকে একটা শেপ আর্ট করে নিলাম, সোয়াপ করে ব্ল্যাক করে দিলাম শেপটাকে। আবার একটা বক্স নিয়ে নিলাম। বক্স নেওয়ার পর দেখা গেল যে কোনো বক্স নেওয়ার পরেই এভাবে চারটা বল চলে আসে।
আমি যদি যে কোনো একটা বলকে ধরে এভাবে মাউসটাকে ড্র্যাগ করি, দেখা যাবে যে চারপাশে রাউন্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র এই কর্নারটাকে রাউন্ড করব, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, মাউসটাকে এভাবে ক্লিক করে সিলেক্ট করি, দেখা যাবে যে এই বলটা নীল হয়ে গেছে। এখন এই বলটাকে ধরে যদি আমি মাউসটাকে ড্র্যাগ করি, দেখা যাবে যে শুধুমাত্র এই কর্নারটা রাউন্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে দুইটা কর্নারকে একসাথে রাউন্ড করব, তাহলে প্রথমে এই কর্নারটাকে সিলেক্ট করে নিলাম, আবার শিফট চেপে ধরে রেখে আবার এই কর্নারটাকে সিলেক্ট করে নিলাম, যে দুইটা কর্নারই নীল হয়ে গেছে। এখন যে কোনো একটা কর্নারকে ধরে এভাবে মাউসটাকে ড্র্যাগ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে নিব, এই কালারটা দিয়ে দিলাম। এখন এই শেপটাকে ধরে এটা আমি এর মাঝখানে দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে এই শেপটা এই আর্টবোর্ডের মাঝখানে থাকুক, তাহলে এই আর্টবোর্ডটা সিলেক্ট করে নিয়ে এই শেপটা সিলেক্ট করে আবার অ্যালাইন করতে হবে, সেন্টার দিয়ে দিলাম। এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দিতে লাগবে, যেহেতু আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, সেহেতু এখানে অ্যালাইন টু আর্টবোর্ড অবশ্যই থাকতে লাগবে, তাহলে এই যে মাঝখানে চলে আসলো শেপটা। এখন আমি একটা লোগো নিয়ে নিব, ত্রিভুজের শেপ নিব। তো এখান থেকে পলিগন টুলটা নিয়ে বাইরে এভাবে ক্লিক করে এখানে আমি 3 দিয়ে দিলাম। এই যে তিনটা কর্নারের ত্রিভুজ চলে আসলো। এখান থেকে আমি শুধুমাত্র স্ট্রোকে কালার রাখবো, সোয়াপ করে স্ট্রোকে কালারটা দিয়ে দিলাম। স্ট্রোকের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এই শেপটাকে আরেকটা নিব, তো আমি অলটা চেপে ধরে রেখে এভাবে কপি করে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে এই শেপটার মাঝখানে এই শেপটা থাকুক, তাহলে এই দুইটা শেপকে একসাথে ধরে আবার অ্যালাইন করতে লাগবে। এখানে অ্যালাইন আর্টবোর্ড না দিয়ে এখানে অ্যালাইন টু সিলেকশন দিতে লাগবে। অন্য কিছুর সাথে অ্যালাইন করতে গেলে অবশ্যই অ্যালাইন টু সিলেকশন দিতে লাগবে, এন্ড আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে গেলে অ্যালাইন টু আর্টবোর্ড দিতে হবে। তো এখানে আমি অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিলাম, তারপরে আবার সেন্টার করে দিলাম, তাহলে এই যে দেখা যাচ্ছে যে দুইটাই মাঝখানে চলে এসেছে। এখন এই দুটাকে ধরে আমি একটু ছোট করে দিলাম। এটার কালারটা আমি এখন ব্ল্যাক করে দিব, এখান থেকে আমি এটার কালার ব্ল্যাক করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই শেপটাকে নিচে রাখবো, তো এই শেপটাকে এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, শেপটা নিচে চলে গেল। এখন এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম, তারপর এভাবে ধরে মাঝখানে নিয়ে আসলাম। এটাকেও আমি মাঝখানে রাখবো, তো এখানে আবার উইন্ডো থেকে অ্যালাইন সেন্টার, এখানে যেহেতু আর্টবোর্ড হবে তো এখানে অ্যালাইন টু আর্টবোর্ড নিয়ে আমি সেন্টার করে দিলাম। লোগোটা আরেকটু উপরে দেই, আর একটু ছোট করে দেই লোগোটাকে। এই শেপটাকে আর একটু নিচে নামিয়ে দেই। এখন আমি টাইপ টুল নিয়ে একটা কোম্পানির নাম দিয়ে দিব। টাইপ টুল নিয়ে মাউসটাকে যদি আমি বাইরে এভাবে রাখি, তারপর লরেন ইপসাম লেখাটা আমি ব্যাকস্পেস দিয়ে মিশিয়ে ফেলবো। এখানে একটা কোম্পানির নাম দিয়ে দিলাম, যে কোনো বড় হাতে দিয়ে দিচ্ছি সব। টাইপ টুল সিলেক্ট করা থাকলে এখানে অপশন চলে আসে, এখান থেকে আমি এগুলো আপনাদের আগেই দেখাইছি, এখান থেকে আপনি ফন্টের ধরনটা চেঞ্জ করে নিতে পারবেন, ফন্ট ফ্যামিলি থেকে যে কোনো একটি ফন্ট দিতে পারবেন। আবার এখান থেকে ফন্টটাকে ছোট বড় করতে পারবেন, এখান থেকে আপনি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে যে কোনো একটি ফন্ট দিয়ে দিলাম, আমি এখানে রোবোটো ফন্টটা দিয়ে দিলাম। এই কালারটাকে চেঞ্জ করে নিব, এই আই ড্রপার নিয়ে এই কালারটা দিয়ে দিলাম।
এখন এটাকে ধরে এনে এখানে বসাই দিলাম। আমি যেহেতু আবার অ্যালাইন করব, আর্টবোর্ডের সাথে মাঝামাঝি রেখে দিলাম। এখন আমি এই বক্সে আরেকটা শেপ নিয়ে নিব। এভাবে ড্র্যাগ করে আরেকটা শেপ নিয়ে নিলাম। তারপর এই দুটাকে সিলেক্ট করে লোগোটাকে আর নামটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে রেখে এভাবে মুভ করে নিয়ে আসলাম। শিফট অল্টার চেপে ধরে রেখে এভাবে ছোট করে নিলাম। এখানে আরো একটা শেপ নিব। এটাকে ব্ল্যাক করে দিব। এটাকে একটু ছোট করে দেই। তারপর আবার এখানে টাইপ টুল নিয়ে ব্যক্তিটির নাম দিয়ে দিব। এন্টার চেপে নিচে নামাই নিলাম। এখানে পদের নামটা দিব। ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমি ছোট করে নিব। আবার টাইপ টুলে যে এটাকে এইভাবে মাউসটা ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি ফন্টটাকে 12 করে নিলাম। এটাকে ধরে আমি আরো ছোট করে নিলাম। এটা আরো ছোট হয়। 8 করে নিলাম। আপনাদের মনে রাখতে হবে যে 8 এর নিচে আসবেন না, তাহলে কিন্তু যে কোনো বয়স্ক লোকের পড়তে জিনিসটা অনেক সমস্যা হতে পারে। এটাকে ধরে এনে আমি এখানে বসাই দিলাম। এখান থেকে একটা সুন্দর লাগার জন্য এখান থেকে একটা লাইন টেনে নিলাম। স্ট্রোকে একটা কালার দিয়ে দিলাম। এই লাইনটা যেহেতু স্ট্রোকে, তো স্ট্রোকে একটা কালার দিয়ে দিলাম। তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিব। আবার টাইপ টুল নিয়ে এখানে ফোন নাম্বার, ফোন, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। এখানে ঠিকানা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এবার এটাকে ধরে এনে আমি এখানে বসাই দিলাম। আমি এই তিনটাকে একসাথে ধরে এটাকে, এই লাইনটাকে এন্ড এই ফোন নাম্বারটাকে অবশ্যই আমার শিফট চেপে ধরে রেখে তিনটাকে ধরতে লাগবে, না হলে কিন্তু একটার পর আরেকটা ধরলে সেটাকে ছেড়ে যাবে। তো এভাবে একটার পর একটা ধরতে গেলে এভাবে শিফট চেপে ধরে রেখে আমাদের ধরতে হবে। তারপর এখান থেকে আবার অ্যালাইন লেফট করে দিলাম। তাহলে লেফটে চলে আসলো। এখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিতে হবে। এখানে আমি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিলাম। এবার এটাকে ধরে এনে আমি এখানে বসাই দিলাম। মাঝখানে অ্যালাইন করতে হবে।
এখান থেকে 13 করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল বিজনেস কার্ড ডিজাইন। এখন এটাকে এআই ফাইলে সেভ করতে গেলে এখানে ফাইল থেকে সেভ অ্যাজ, তারপর যে জায়গায় সেভ করবেন সেই জায়গাটা সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করলে এই ফাইলটা সেভ হয়ে যাবে। এই ফাইলটা সেভ করেছি, সেটা চাইলে কিন্তু সবাই ওপেন করে দেখতে পারবে না, তো আমাদেরকে জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে একটা পেজের মধ্যে রেখে আমি জেপিজি ফরম্যাটে সেভ করব। তাহলে আমি এখানে আর্টবোর্ড টুলে চলে গেলাম, আগে জুম করে নিলাম, নেওয়ার পর আর্টবোর্ড টুলে চলে গেলাম, এখান থেকে আর্টবোর্ড নিয়ে নিলাম একটি। আর্টবোর্ড টুল নিলে এভাবে আর্টবোর্ড নেওয়া যায়, আর্টবোর্ডটাকে এভাবে ছোট বড় করা যায়। এখান থেকে আর্টবোর্ডের মাপ দিয়ে দিলাম A4। এখন এই দুইটা ডিজাইনকে ধরে অল্টার চেপে রেখে মাউসটাকে মুভ করে নিয়ে আসলাম। এভাবে ডিজাইনটাকে মুভ করে আনলে অল্টার চেপে ধরে রেখে ডিজাইনটা কপি হয়ে যায়। তারপর আবার এই কার্ডটাকে এখানে নিচে রেখে দিলাম, তারপর দুইটাকে একসাথে ধরে শিফট চেপে রেখে বড় করে নিলাম। অবশ্যই শিফট চেপে ধরে রেখে বড় করতে হবে, না হলে শেপটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, ফাইলটা যেখানে সেভ করব সেখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে নাম দিয়ে দিতে হবে, ফাইলের নাম জেপিজি দিয়ে দিতে হবে, অবশ্যই ইউজ আর্টবোর্ড দিতে হবে। তারপর এক্সপোর্ট করে নিলাম, কার্ডটা সেভ হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা পোস্টার ডিজাইন করা শিখব। সবাইকে ধন্যবাদ।